হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব সরল দোলগতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। এটা কিন্তু অসিলেশন অ্যান্ড ওয়েভসের একটা পার্ট। তো এটা আমাদের সেকেন্ড ভিডিও। এর আগে কিন্তু অলরেডি আমরা এর ফার্স্ট ভিডিও বানিয়ে দিয়েছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম পর্যায়বৃত্ত গতি, দোলন বা কম্পন, সরল দোলগতি, প্রত্যানয়ক বল, সরল দোলগতির কয়েকটি সমীকরণ, তার গতিবেগ, ত্বরণ, পর্যায়কাল, কম্পাঙ্ক বা কয়েকটি বৈশিষ্ট্য, দশা, দশা পার্থক্য, প্রারম্ভিক দশা বা ইপাক ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। আর এর উপর থেকে কিন্তু ম্যাথ প্রবলেমও সলভ করেছিলাম। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজ কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সরল দোলগতির শক্তি, এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। তো সেখানে আমরা দেখব গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট যান্ত্রিক শক্তি। তো একটা বিন্দু ধরে নিলাম এ থেকে একটা বস্তুকে ঝোলানো আছে যার ভর কত এম। তো এর যে গতির বিস্তার সামনের দিকে এবং পেছনের দিকে যদি এটাকে একটু স্পর্শ করে ছেড়ে দেওয়া হয় তো সামনের দিকে আর পেছনের দিকে দুলতে থাকে। তো ধরে নেওয়া যাচ্ছে সামনের বিন্দু বি আর পেছনের সর্বোচ্চ বিস্তারের বিন্দু যেটা সেটা হচ্ছে সি, সামনের সর্বোচ্চ বিস্তারের বিন্দু হচ্ছে বি। তো এটাকে বিস্তারটাকে ধরে নিচ্ছি এ আর এর পর্যায়কাল ধরে নিচ্ছি টি। এখন এর যে গতিপথ, তার মানে বি ও সি বা সি ও বি, এই গতিপথের এই প্রান্ত বিন্দু এই বি আর এই সি, এই দুটো বিন্দু ছাড়া সমস্ত বিন্দুতেই কিন্তু এই বস্তুটার গতিশক্তি থাকে। তার মানে আমরা গতিশক্তি নির্ণয় করতে পারবো। ধরে নিচ্ছি কণাটির সরণ, অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমরা ও ধরে নিই তাহলে ও বি বা ও সি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কত এক্স। তাহলে গতিবেগ কি হবে? আগের ভিডিওতে আমরা দেখেছি গতিবেগ ভি ইকুয়াল টু কত বার করেছিলাম? ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস ওমেগা এ স্কোয়ার। প্লাস মাইনাস ছিল এখানে দেওয়ার দরকার নেই। তো এখন গতিশক্তির সূত্র আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা কে দ্বারা ডিনোট করি গতিশক্তি। তাহলে মান বসিয়ে দিই, হাফ এম ভি স্কোয়ারের মান কত? ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস, সরি এটা এক্স স্কোয়ার, তো এটাই হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ। যখন এই বস্তুটা ও বিন্দুতেই থাকবে তখন স্থির অবস্থায় থাকবে, তখন তার সরণ কি হবে? কোনো সরণ হবে না। তার সরণ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এক্স ইকুয়াল টু কত? 0 হয়ে যাবে। তখন কে এর মান কত হবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা কিন্তু এই যে বস্তুটা ছিল এখানে তার সর্বোচ্চ গতিশক্তি। আর যখন এই বিস্তার মানে বস্তুটাও পুরোপুরি প্রান্ত বিন্দুতে চলে আসবে, অর্থাৎ বি বিন্দুতে চলে আসবে বা সি বিন্দুতে চলে আসবে। তো এই বিস্তারটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স। তার মানে সরণ কত হচ্ছে? এ পরিমাণ সরণ হচ্ছে। তাহলে এক্সের জায়গায় যদি আমরা এ মানটাকে বসাই এ স্কোয়ার, তাহলে এর মান আমরা কত পেয়ে যাচ্ছি? 0। তার মানে যখন কণাটি কোনো প্রান্ত বিন্দুতে পৌঁছায় তখন গতিশক্তি কে ইকুয়াল টু আমরা কত পাই? 0। এটা কিন্তু সর্বনিম্ন মান। তো এখানে জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। এখানে যে গতিশক্তির সমীকরণটা আমরা পেলাম সেটা কত পেলাম? কে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আসছি স্থিতিশক্তি। আমরা যে দেখলাম এখানে যে বস্তুটা ঝোলানো ছিল এ বিন্দু থেকে
এই সাম্যাবস্থান ছাড়া বস্তুটার উপর সর্বত্রই গতিপথের সর্বত্রই মানে যে কোনো বিন্দুতে কিন্তু প্রত্যানয়ক বলটা ক্রিয়া করে। এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি প্রত্যানয়ক বল কি, কিভাবে ক্রিয়া করছে, এর মান কোন দিকে, এর সরণের এর দিক কোন দিকে, এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এ সম্পর্কে আমি ডিটেলস আর যাচ্ছি না, শুধুমাত্র বলছি যে আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে গতিপথের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এই বস্তুটার উপর একটা প্রত্যানয়ক বল ক্রিয়া করে। সেই বলটা কি করে, বস্তুটাকে সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করে, মানে বলটা সরণের বিরুদ্ধে কাজ করে, কণাটিকে সরাতে চায়। তো এই যে কাজ করছে বা কার্য করছে, এটাই কিন্তু বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তার মানে এর স্থিতিশক্তি আছে, আমরা এর মান বার করতে পারবো। তো এখন ধরে নিচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, এখানে একটা ছোট্ট ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে যে ও বি বা ও সি এর মানটা কিন্তু এক্স হবে না, যে সরণটুকু হবে। ধরুন ডি বিন্দুতে গেল, তার মানে এই ও ডি, এটা সরণ হচ্ছে, এই যে কোনো একটা সরণের মান আমরা ধরে নিয়েছিলাম এখানে এক্স। তো এখন আমরা কি বার করব, স্থিতিশক্তি। তো সাম্যাবস্থান থেকে আমরা ধরে নিচ্ছি সরণ কত, এক্স, কণাটির সরণ, আর তার উপর একটা প্রত্যানয়ক বল ক্রিয়া করছে, কারণ গতিপথের প্রত্যেকটা বিন্দুতে বস্তুটার উপর প্রত্যানয়ক বল কাজ করে। তা প্রত্যানয়ক বলের সমীকরণ আমরা কি জানি, যদি এফ হয় তাহলে কে ইন্টু এক্স হবে, সরণ যদি এক্স হয় আর প্রত্যানয়ক বল যদি এফ হয়, তাহলে এটা আমরা আগের ভিডিওতে দেখেছি এই সমীকরণটা, যেখানে কে হচ্ছে বল ধ্রুবক, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এখন যদি বস্তুটা এই ও বিন্দুতেই অবস্থিত হয়, তার সাম্যাবস্থানে অবস্থিত হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যায়, 0। তার মানে এফ ইকুয়াল টু আমরা কত পাই, 0। আর যদি এই বস্তুটা কোনো প্রান্ত বিন্দুতে অবস্থিত হয়, অর্থাৎ বি বা সি বিন্দুতে এসে উপস্থিত হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, তাহলে তাহলে এখানে যখন প্রান্ত বিন্দুতে আসবে তখন এর যে সরণ সেটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে, যার মান আমরা ধরে নিয়েছিলাম কত, এক্স। তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, কে ইন্টু এক্স। কে এর মান আমরা কি জানি, আমরা জানি ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম। তার মানে কে মানে আমরা কত পাচ্ছি, ওমেগা স্কোয়ার ইন্টু এম। তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দিই, ওমেগা স্কোয়ার এম ইন্টু এক্স। জায়গা একটু ক্লিয়ার করে নিই, বুঝতে অসুবিধা হচ্ছে। এখান থেকে আমরা কিন্তু এফ এর মানটা পেয়ে গেলাম। তো এটাও আর লাগবে না, এফ এর মানটা পেয়ে গেলাম। এখন এটা মোছা উচিত হয়নি, এটা কি ছিল, সি, এটা ছিল বি, এটা ছিল ও বিন্দু। এখন এখানে যখন এই সাম্যাবস্থানে অবস্থিত ছিল তখন তার প্রত্যানয়ক বল ছিল 0। যখন প্রান্ত বিন্দু বি বা সিতে অবস্থিত হবে তখন প্রত্যানয়ক বল ওমেগা স্কোয়ার এম ইন্টু এক্স। তাহলে 0 আর এক্স এর মধ্যে কণাটির উপর গড় ক্রিয়াশীল গড় বল কত হবে, 0 প্লাস ওমেগা স্কোয়ার এম এক্স বাই 2, তার মানে হাফ ওমেগা স্কোয়ার এম ইন্টু এক্স, এটা হবে। তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু আমরা কত পাবো, স্থিতিশক্তিটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি। ইউ ইকুয়াল টু কত, গড় বল কত পেলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে গড় বল ইন্টু সরণ হচ্ছে স্থিতিশক্তি। সরণ কত ছিল, এক্স। তার মানে এখান থেকে আমাদের স্থিতিশক্তির সমীকরণটা কি বার হচ্ছে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে স্থিতিশক্তির সমীকরণ। গতিশক্তির সমীকরণ কি পেলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর স্থিতিশক্তির ক্ষেত্রে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখন মোট যান্ত্রিক শক্তি যখন আমরা বার করব সেটাকে ই দ্বারা ডিনোট করি।
করা হয়, তো মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু কে প্লাস ইউ, এ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত মান পাবো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, সরি এটা প্লাস যোগ করছি, হাফ এম প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এই প্লাস আর এই মাইনাস এটা কেটে যাবে, তাহলে থাকবে কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমাদের গতিশক্তির সমীকরণ কত পেলাম? হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্থিতিশক্তির সমীকরণ কি পেলাম? ইউ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর মোট যান্ত্রিক শক্তির যে সমীকরণ সেটা কি পেলাম? ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট যান্ত্রিক শক্তি কিন্তু কণাটির মোট যে সরণ তার উপর নির্ভর করছে না, অর্থাৎ এক্স এর মানের উপর কিন্তু নির্ভর করছে না এই যান্ত্রিক শক্তি। তো এই গেল সরল দোলগতির শক্তি, অর্থাৎ গতিশক্তি স্থিতিশক্তির মোট যান্ত্রিক শক্তি। এরপর আমরা দেখে নেব সরল দোলক অর্থাৎ সিম্পল পেন্ডুলাম। আগের যে ছবিটা ছিল সেটাই আবার আঁকছি। এ বিন্দু থেকে একটা বস্তুকে ঝোলানো হচ্ছে যার ভর কত? এম। সেটাকে যদি সামান্য, তো একটা লম্বা সুতোর সাহায্যে ঝোলানো হয়েছে, যেটা থেকে ঝোলানো হচ্ছে সেটাকে বলা হয় আলম্বন বা আলম্ব বিন্দু। এটাকে বলা হচ্ছে কি? আলম্ব বা আলম্ব বিন্দু। আর এই যে ও বস্তুটা আছে এটাকে ধরে নিচ্ছি ও বিন্দুতে বস্তুটা আছে, এই যে অবস্থান এটাকে বলা হয় সাম্যাবস্থান বা স্থিরাবস্থান, ওটাকে বলা হচ্ছে। আর এখানে এই বস্তুটার নাম দেয়া হলো পি, তাহলে এই পিকে বলা হচ্ছে পিণ্ড। এখন এই যে বস্তু পি এটাকে যদি সামান্য স্পর্শ করে ছেড়ে দেওয়া হয়, মানে পেছনের দিকে টেনে এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, একটা বিন্দুতে এসে স্থির অবস্থায় আসবে মুহূর্তের জন্য, আবার পেছনের দিকে সে পুনরায় এগিয়ে যাবে, আবার একটা বিন্দুতে সর্বোচ্চ একটা বিন্দুতে গিয়ে মুহূর্তের জন্য স্থির হবে, পুনরায় আবার সামনের দিকে এগিয়ে যাবে, এইভাবে সে দুলতে থাকবে বস্তুটা। তো পেছনের দিকে যে বিন্দুতে সর্বোচ্চ বিস্তার সেটাকে আমরা ধরে নিচ্ছি সি বিন্দু, আর সামনের দিকের যে বিন্দু সেটাকে আমরা ধরে নিচ্ছি বি বিন্দু। তো এখন এই যে সি ও বি বা বি ও সি এই পথ বরাবর বারবার অতিক্রম করছে, এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত। কিন্তু আমরা জানি বায়ুর বাধা আছে, আর লম্বন বিন্দুতে অর্থাৎ এই এ বিন্দুতে সুতোটা বাঁধানো আছে, তো এর জন্য কিছুটা ঘর্ষণ বল কাজ করবে। তো এই বায়ুর বাধা আর এই লম্বন বিন্দুতে ঘর্ষণের জন্য দোলনটা কিন্তু ধীরে ধীরে এর গতিটা কমতে থাকবে, আর অবশেষে একটা সময় আসবে যখন এই বস্তুটা এই ও বিন্দুতে এসে স্থির অবস্থায় পুনরায় স্থির অবস্থায় চলে আসবে। তো এই যে আমরা ছবিটা আঁকলাম এটাই হচ্ছে সরল দোলক, আর এখানে যে কাজটা হচ্ছে, কার্যটা ঘটছে, এটাই হচ্ছে সরল দোলক। তো সরল দোলক, আদর্শ সরল দোলক, কোনো সরল দোলক যখন আদর্শ হবে তখন তার কয়েকটি শর্ত আছে। কি কি শর্ত? সুতোটিকে ভারহীন হতে হবে, আর সুতোটার দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হবে না, অর্থাৎ সুতোটিকে অপ্রসার্য হতে হবে। আর পিণ্ড অর্থাৎ যে বস্তু সেটা দোলার সময় ঘর্ষণজনিত যদি বাধা না পায় তাহলে সেটা পুরো প্রচুর সময় ধরে দুলতে থাকবে, তাহলে সেটাকে আদর্শ সরল দোলক বলা হবে, অর্থাৎ ঘর্ষণজনিত বাধা যদি না পায়। আর পিণ্ডটি যদি কণা সদৃশ্য হয়, মানে খুব ক্ষুদ্র হয়, তাহলেও সেটাকে আদর্শ সরল দোলক বলা হবে। তো এই গেল শর্ত। এরপর আমরা সরল দোলক সম্পর্কে কয়েকটি টার্ম দেখে নেব। কি?
দোলন তল, কার্যকর দৈর্ঘ্য আর বিস্তার ও কৌণিক বিস্তার। তো আমরা যে ছবিটা এঁকেছিলাম, এ বিন্দু থেকে একটা বস্তুকে ঝোলানো আছে ও বিন্দুতে, আর তার পেছনের দিকে সর্বোচ্চ বিস্তার সি বিন্দু পর্যন্ত, আর সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে বি বিন্দু পর্যন্ত। তো এখানে এই এ ও, এ সি আর এ বি এই সরলরেখাগুলি কিন্তু একই তলের উপর অবস্থিত, এই তলের থেকে কখনো বাইরে বেরিয়ে যাবে না। তো এই তলটাকেই বলা হচ্ছে দোলন তল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুতো ঝোলানো আছে, এখানে বাঁধা আছে বস্তুটা। তা এই সুতোর দৈর্ঘ্য এল, আর বস্তুটার যে ব্যাসার্ধ সেটা একটা বৃত্ত আকারে আমরা ধরে নিচ্ছি, গোলাকৃতি। তাহলে তার ব্যাসার্ধ একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, সেটাকে ধরে নিচ্ছি আর। তাহলে এটাকে ক্যাপিটাল এল ধরলাম। তাহলে কার্যকর দৈর্ঘ্য স্মল এল ইকুয়াল টু ক্যাপিটাল এল প্লাস আর হবে। কার্যকর দৈর্ঘ্য কি হবে? সুতোটার দৈর্ঘ্য আর এই বৃত্তটার ব্যাসার্ধের সমষ্টি, সেটাই হবে কার্যকর দৈর্ঘ্য। এরপর আসছি বিস্তার। বিস্তার হচ্ছেও সর্বোচ্চ কত দূরত্ব সামনের দিকে যাচ্ছে আর সর্বোচ্চ কত দূরত্ব পেছনের দিকে যাচ্ছে সেটার দৈর্ঘ্য। অর্থাৎ এটাকে আমরা এ ধরে নিই, এ দ্বারা ডিনোট করি। তো এখানে ও বি আর ও সি হচ্ছে বিস্তার, যেটাকে এ দ্বারা ডিনোট করা হচ্ছে। কৌণিক বিস্তার কোনটাকে বলা হচ্ছে? যে কোণটা উৎপন্ন করছে সামনের দিকে সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত যাচ্ছে, সেই বিন্দু থেকে যদি এ বিন্দুর যোগ করা হয় তাহলে যে কোণটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কৌণিক বিস্তার, এটাকে থিটা ধরছি। ঠিক একইভাবে পেছনের দিকেও একই কোণ উৎপন্ন করবে, সেটাকে থিটা ধরা হয়। তো কৌণিক বিস্তার কি হচ্ছে? থিটা। এইটা যদি 4 ডিগ্রির কম হয়, এই থিটাটা যদি 4 ডিগ্রির কম হয়, 4 ডিগ্রির কম, সরি লেস দেন 4 ডিগ্রির কম হয়, তাহলে এই যে বৃত্তচাপ সি ও বি বা বি ও সি, এটাকে একটা সরলরেখা ধরা হবে। এটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। 4 ডিগ্রির কম হলে এটাকে সরলরেখা আকারে আমরা গণ্য করতে পারি। তো এই হচ্ছে সরল দোলক, কার্যকর দৈর্ঘ্য, বিস্তার আর কৌণিক বিস্তার। এরপর আমরা আলোচনা করব সরল দোলকের গতি। তো এখানে ছবিটা আগে থেকে এঁকে দেওয়া আছে, ছবিটা নিয়ে এসেছি। তো এখানে ধরে নিচ্ছি যে সরল দোলকটা সুতোর সাহায্যে ঝুলানো আছে, তার দৈর্ঘ্য হচ্ছে এল, সরল দোলকটির দৈর্ঘ্য এল, আর ভর কত? এম। সেটা পি বিন্দুতে অবস্থিত বস্তুটা। তো এখন সাম্যাবস্থান থেকে সরণ, তার মানে ও বিন্দু থেকে সরণ কতটা দূরত্ব? ও পি হচ্ছে সরণ, সেটাকে এক্স ধরা হচ্ছে। তাহলে কৌণিক সরণ এই থিটা, এর মান কত হবে? থিটা ইকুয়াল টু হবে এক্স বাই এল। বিন্দুটার একটা ওজন আছে নির্দিষ্ট, কত? এমজি, সেটা উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে। আর এই যে এর একটা উপাংশ তৈরি হচ্ছে, একটা এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা। এমজি কস থিটা এই উপাংশটি কি করছে? সুতোটা যে আমরা ঝুলিয়ে রেখেছি যে সুতোটার সাহায্যে বস্তুটাকে, সেই তার একটা অংশ এফ ড্যাশকে প্রশমিত করছে এই এফজি কস থিটা, এটাকে সমান আর বিপরীত হয়ে যাচ্ছে, লব্ধিটা শূন্য করে দিচ্ছে। আর একটা যে উপাংশ এমজি সাইন থিটা, এটা কি করছে? এই বস্তুটাকে সাম্যাবস্থান অর্থাৎ এই ও বিন্দুতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সরণটা কোন দিক? বি বিন্দুর দিকে। আর এমজি সাইন থিটা সেটা কি করছে? সাম্যাবস্থানের দিকে টেনে আনছে, অর্থাৎ সেটা প্রত্যানায়ক বল। প্রত্যানায়ক বল কি করে? বস্তুটাকে সাম্যাবস্থানের দিকে টেনে আনে। তাহলে প্রত্যানায়ক বল এফ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি? এমজি সাইন থিটা। আর এর আগে একটা নেগেটিভ চিহ্ন কেন হবে? কারণ বলটির সরণের বিপরীত দিকে এটা ক্রিয়া করছে। এখানে আমরা লিখতে পারি এমজি
সাইন থিটা ইকুয়াল টু থিটা। কেন? কারণ কৌণিক সরণ 4 ডিগ্রির কম ধরা হয়েছে, তো এটা সরল লেখা হয়ে যাবে। সেই কারণেই 4 ডিগ্রি এর কম মানে খুবই ক্ষুদ্র কৌণিক বিস্তার, তাহলে সাইন থিটাকে থিটা হিসেবে আমরা লিখতে পাচ্ছি। তো থিটার মানে আমরা কত দেখলাম, x/l মাইনাস mg ইন্টু x/l। এখন এই বস্তুটার ত্বরণ যদি a হয় তাহলে আমরা কি জানি, f ইকুয়াল টু a m ইন্টু a। f ইকুয়াল টু কত হচ্ছে, m ইন্টু a। তাহলে এখানে আমরা f এর মানটা বসিয়ে দিই। সরি, m এর মানটা কত হবে, f এটা ইকুয়াল টু f ছিল মাইনাস m ইন্টু জি এল x/l ইকুয়াল টু m ইন্টু a। m কাটছে, তাহলে a ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, a ইকুয়াল টু পাচ্ছি মাইনাস g/l ইন্টু x। এই সমীকরণটাকে আমরা কিন্তু সরল দোলগতির যে সাধারণ রৈখিক সমীকরণ ছিল তার সাথে তুলনা করে মাইনাস g/lকে কিন্তু ওমেগা স্কোয়ার এর সাথে এইটা ইকুয়াল টু লিখতে পারি। তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, g/l। মানে মাইনাসটা বাদে, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এটা কিন্তু সরল দোলগতির যে সমীকরণ ছিল তার সঙ্গে সেম, অর্থাৎ আমরা কি বলতে পারি এই দুটো সমীকরণ দেখে, যে সরল দোলকের গতি একটা সরল দোলগতি। তো এই গেল গতির সমীকরণ। তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, সরল দোলকের ক্ষেত্রে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু g/l, আর সরল দোলগতির ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু সেখানে ছিল k/m। এই দুটো পার্থক্য আছে। তো এটা তো আমরা তুলনা করে এটা লিখলাম। তো এখন আমরা সরল দোলকের পর্যায়কালটা বের করে নিই, কতবার হবে সেটা আমরা দেখে নিই। তো দোলকের পর্যায়কাল t ইকুয়াল টু আমরা কি জানি, 2π/ওমেগা। ওমেগার মান কত সরল দোলকের ক্ষেত্রে, √g/l, তাই তো পেলাম √g/l। তো √g/l তার মানে 2π√l/g। পর্যায়কাল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর অঙ্ক করব আমরা এটা দিয়ে। এরপর আসছে যান্ত্রিক শক্তি। তো আমরা একটু আগেই গতিশক্তি দেখলাম, কে সেটা কি ছিল, সরল দোলগতির গতিশক্তি k ইকুয়াল টু হাফ m ওমেগা a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে ওমেগার মানটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে, তো ওমেগার মানটা যদি আমরা বসিয়ে দিই হাফ m ওমেগা স্কোয়ার মানে g/l ইন্টু a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সরল দোলকের ক্ষেত্রে। আর স্থির শক্তি ইউ ইকুয়াল টু ছিল হাফ m ওমেগা a স্কোয়ার এক্স স্কোয়ার, ওমেগার মানটা এখানে হচ্ছে হাফ m g/l ইন্টু এক্স স্কোয়ার। তাহলে মোট যান্ত্রিক শক্তি এই দুটোকে আমরা যোগ করে দিলেই মোট যান্ত্রিক শক্তি পেয়ে যাব E ইকুয়াল টু কে প্লাস ইউ। তো এখান থেকে হাফ m g/l এক্স স্কোয়ার, হাফ m g/l এক্স স্কোয়ার কাটছে, থাকছে কত, হাফ m g/l ইন্টু a স্কোয়ার। তো এই গেল আমাদের যান্ত্রিক শক্তি। এরপর আমরা সরল দোলকের কয়েকটি সমীকরণ দেখে নেব।
তো এই সরল দোলকের থেকে আমরা জি এর মান বার করতে পারি, কোন স্থানের উচ্চতা নির্ণয় করতে পারি, খনিগর্ভের গভীরতা কিন্তু নির্ণয় করতে পারি। তো জি এর মানটা আমরা কিভাবে বার করব, তার সমীকরণটা কি, জি ইকুয়াল টু 4 পাই এল বাই টি স্কোয়ার। তো এখানে আমরা জানি এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য আর টি হচ্ছে দোলনকাল, আর জি তো আমরা সকলেই জানি। তো এরপর আর কি, এরপর যে সমীকরণটা কি, কোনো স্থানের উচ্চতা নির্ণয়। কোনো স্থানে যখন আমরা উচ্চতা নির্ণয় করব তার ইকুয়েশনটা বা সমীকরণটা কি হবে, এইচ ইকুয়াল টু আর বাই টি ইন্টু টি ড্যাশ মাইনাস টি, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, টি হচ্ছে দোলনকাল, আর টি ড্যাশ হচ্ছে এইচ উচ্চতায় ওই দোলকের দোলনকাল। আর এটা তো ভূপৃষ্ঠে কোনো সরল দোলকের দোলনকাল, এখানে টি বলা হচ্ছে ভূপৃষ্ঠের দোলনকাল, আর টি ড্যাশ বলা হচ্ছে এইচ উচ্চতায় সরল দোলকটার দোলনকাল। এই গেল আমাদের উচ্চতার সমীকরণ। এরপর খনিগর্ভের গভীরতার সমীকরণ কি হবে, সেটা এইচ ইকুয়াল টু আর ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই টি ড্যাশ তার স্কোয়ার, যেখানে টি ড্যাশ হচ্ছে এইচ গভীরতায় দোলকের দোলনকাল। তো এই তিনটে সমীকরণ আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব, এরপর আমাদের আছে প্রবলেম সলভ। তো সরল দোলগতির এখানে একটা সমীকরণ দেয়া আছে, কি বলছে ফার্স্টের থেকেই পড়ি। 2 গ্রাম ভর বিশিষ্ট একটি কণার সরল দোলগতি এক্স ইকুয়াল টু 4 সাইন 4 পাই টি এত সেন্টিমিটার, এই সমীকরণ দ্বারা নির্দেশিত হলে কণাটির মোট যান্ত্রিক শক্তি কত হবে। যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখানে যে সমীকরণটা দেওয়া আছে সরল দোলগতির 4 সাইন 4 পাই ইন্টু টি, আর আমরা সরল দোলগতির সাধারণ সমীকরণ কি জানি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তো এখানে সমীকরণ দুটিকে যদি তুলনা করা হয়, এ ইকুয়াল টু কত পাবো 4, ওমেগা ইকুয়াল টু কত পাবো 4 পাই। তো এখানে আমরা মানটা বসিয়ে দিই, আর এম এর মান আমাদের দেয়া আছে 2, হাফ ইন্টু 2 ইন্টু 4 পাই তার স্কোয়ার ইন্টু 4 তার স্কোয়ার, 2 2 কাটছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 256 পাই স্কোয়ার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। একটা সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এর দৈর্ঘ্য দ্বিগুণ করলে দোলনকাল কত হবে। আমরা সরল দোলকের দোলনকাল বা পর্যায়কালের সমীকরণ কি জানি, টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। এখানে 2 পাই হচ্ছে ধ্রুবক, রুট জিটাও ধ্রুবক হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ধ্রুবক রুট জি ত্বরণ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, টি সমানুপাতিক রুট এল, তার মানে টি বাই রুট এল ইকুয়াল টু ধ্রুবক, এটা আমরা লিখতে পারি। তাহলে দোলনকাল কত দেয়া, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 বাই রুট L1 ইকুয়াল টু T2 বাই রুট L2। তাহলে এখানে আমাদের T1 এর মান কত দেওয়া আছে 2, আর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ পূর্বের দৈর্ঘ্য আমরা কত ধরেছি L1, আর L2 তাহলে কত 2 ইন্টু L1, তাহলে রুট L1 ইকুয়াল টু 2 L2 বাই 2 L1 রুট L2 এর মানটা বসিয়ে দিলাম। তো এখান থেকে পুরো একটু ক্লিয়ার করে নিলাম। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা কত 2,
তাহলে রুট এল আর রুট এল কাটছে, তার মানে T2 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, রুট ইন্টু রুট 2। তো সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর সি। পরবর্তী কোশ্চেন কি বলছে, এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল টি হলে 2T দোলনকাল বিশিষ্ট সরল দোলকটার দৈর্ঘ্য কত হবে। তো আমরা একটু আগেই দেখলাম এখান থেকে টি বাই রুট এল ইকুয়াল টু কত, ধ্রুবক। তার মানে T1 বাই রুট L1 ইকুয়াল টু T2 বাই রুট L2, এটা আমরা লিখতে পারি। তো এখানে L1 এর মান কত দেওয়া আছে, ক্যাপিটাল L, T1 এর মান কত, ক্যাপিটাল T, T2 এর মান কত 2T, L2 এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে মান বসিয়ে দিই, T বাই L ইন্টু 2T বাই রুট L2, TT কাটছে। তাহলে এখান থেকে আমরা L2 ইকুয়াল টু কত পাচ্ছি, রুট L2 ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু L, সরি এটাও রুট হবে, রুট L। তাহলে L2 ইকুয়াল টু কত পাচ্ছি, 4L। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 4L। পরবর্তী কোশ্চেন কি বলছে, সরল দোলগতি সম্পন্ন একটি কণা এল দৈর্ঘ্যের একটি রেখাংশ বরাবর পর্যায়ক্রমে আসা যাওয়া করছে। তার মানে এখানে যেটা ছিল ও সি আর বি, এই দৈর্ঘ্য বরাবর আসা যাওয়া করছে, এটার মান কত বলে দেওয়া আছে, এল। সি থেকে বি বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে এল। তাহলে এর বিস্তার কত, বিস্তার আমরা কি জানি, OB আর OC। তাহলে পুরোটার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে OB বা OC এর দৈর্ঘ্যটা কত হবে, L/2, অর্ধেক হয়ে যাবে দৈর্ঘ্যের। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে L/2, সি অপশান। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটা সরল দোলগতি x ইকুয়াল টু a সাইন ওমেগা টি এর সাপেক্ষে আর একটা সরল দোলগতি x ইকুয়াল টু b কজ ওমেগা টি এর দশা পার্থক্য কত। x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এখান থেকে আমরা θ1 কত দেখতে পাচ্ছি, ওমেগা টি। এই যে এর যে সূত্র, এটা আমরা আগের ভিডিওতে করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে বি কজ ওমেগা টি, এটাকে যদি আমরা সাইন আকারে লিখি কিভাবে লিখব, বি সাইন ইন্টু π/2 প্লাস ওমেগা টি। এখান থেকে θ2 এর মান কত পাচ্ছি, π/2 প্লাস ওমেগা টি। তাহলে দশা পার্থক্য এর সমীকরণ কি দেখেছিলাম আগের ভিডিওতে, ফাই ইকুয়াল টু θ2 মাইনাস θ1। তাহলে π/2 মান বসিয়ে দিলাম, প্লাস ওমেগা টি মাইনাস ওমেগা টি, ওমেগা টি কাটছে, সঠিক অ্যান্সার হচ্ছে π/2, 90 ডিগ্রি, অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক, একটি 10 গ্রাম ভরের একটা কণা সরল রেখা বরাবর সরল দোলগতিতে দুলছে, এর পর্যায়কাল 2 সেকেন্ড আর বিস্তার 10 সেন্টিমিটার। কণাটি যখন সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার দূরে, তখন এদের গতিশক্তি কত সেটা নির্ণয় করতে হবে। তো ভর এম কত বলে দেওয়া আছে, 10, পর্যায়কাল টি ইকুয়াল টু 2 আর বিস্তার এ ইকুয়াল টু 10। গতিশক্তির সূত্র আমরা কি জানি, গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা ওমেগার মানটা বার করে নিই, 2π/t, টি এর মান কত 2, ধরো 2 2 কাটছে, পায়ের মান কত বার হচ্ছে, সরি ওমেগার মান কত বার হচ্ছে, পাই। এখানে আমরা ওমেগার মানটা বের করে নিলাম। তাহলে এখন 1 নম্বর কোশ্চেন কি বলছে, যখন 2 সেন্টিমিটার দূরত্বে থাকবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন 2 হবে, হাফ ইন্টু এম এর মান কত
10 ইন্টু ওমেগার মান কত পাই তার স্কোয়ার, এ এর মান কত 10 তার স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি 5 ইন্টু পাই তার স্কোয়ার ইন্টু 10 তার স্কোয়ার মানে 100 মাইনাস 4 তার মানে 96। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, ক্যালকুলেশন করলে 480 পাই স্কোয়ার, এত আর্গ। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় যখন 5 সেন্টিমিটার দূরত্বে থাকবে, তো এখানে 2 এর জায়গায় কত হবে তখন 5 তার স্কোয়ার, তার মানে 100 মাইনাস 5 তার স্কোয়ার, তার মানে 5 ইন্টু 2 নম্বরের ক্ষেত্রে পাই তার স্কোয়ার ইন্টু 75। এটা 2 এর, তাহলে এখানে মান ক্যালকুলেশন করলে কত আসবে মানটা 375 পাই তার স্কোয়ার। তো এখানে আরেকটা কোশ্চেন আমাদের বলেছে 2 ক্ষেত্রে গতিশক্তির পার্থক্যের কারণ কি। তো আমরা কি জানি, যখন সরণটা বাড়বে, এই যে ও বি আর সি, এটা ও এটা বি আর সি, এই সরণটা যখন বাড়বে তখন কি হবে, গতিবেগটা কমতে থাকবে, অর্থাৎ বস্তুটা ধীরে ধীরে আস্তে আস্তে দুলতে থাকবে। গতিবেগটা যত বাড়বে তত তার মানে গতিশক্তিটাও কমতে থাকবে। তাই এই গতিশক্তিটা যখন দূরত্বটা বেশি হয়েছে সরণটা, তখন গতিশক্তিটা কমে গেছে পূর্বের তুলনায়। তো এই হলো আমাদের ফার্স্ট উদাহরণ। সেকেন্ডটা কি আছে সেটা, এটাই আমাদের লাস্ট। একটা সরল দোলকের দৈর্ঘ্য কত 21% বৃদ্ধি পেল, সরল দোলকের দৈর্ঘ্যটা, তাহলে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো আমরা ধরে নিচ্ছি সরল দোলকটার দৈর্ঘ্য এল, ফার্স্টে কত ছিল L1 ইকুয়াল টু 100 আর L2 বৃদ্ধি পেয়েছে, তার মানে 121। তো আমরা সূত্র কি জানি এর, পর্যায়কাল T ইকুয়াল টু সরল দোলকের ক্ষেত্রে 2 পাই রুট L বাই জি। এখান থেকে আমরা কি বলতে পারি, T বাই রুট L ইকুয়াল টু ধ্রুবক। তো এখন আমরা এটা লিখতে পারি T1 বাই রুট L1 ইকুয়াল টু T2 বাই রুট L2। এখান থেকে T1 বাই রুট L1 এর মান কত 100, তার মানে রুট 100 ইকুয়াল টু T2 বাই রুট 121। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাচ্ছি, T2 ইকুয়াল T1 বাই 10 ইকুয়াল টু T2 বাই 11। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, T2 ইকুয়াল টু 11 বাই 10 ইন্টু T1 মানে 1. এটার পয়েন্ট আকারে নিয়ে আসবো না। এটা আমাদের ফার্স্টে ছিল দৈর্ঘ্য T1, এখন আমাদের কত হয়েছে 11 বাই 10 ইন্টু T1 বৃদ্ধি পেয়েছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বার করতে হবে। এগারো বাই 10 T1 মাইনাস T1, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি T1 বাই 10, পার্সেন্টেজ বার করবো ইন্টু 100, 0 কাটা, তার মানে 10 ইন্টু T1, তার মানে 10% আমাদের এত পার্সেন্টেজ 10% আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো সঠিক অ্যান্সার কত শতাংশ বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।